প্রিয় শ্রোতা, গদ্যপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গদ্যপাঠ চ্যানেলে আমাদের আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস দুই বোন এর অন্তিম পর্ব। শুনতে থাকুন উপন্যাস দুই বোন এর অন্তিম পর্ব। যদিও অনেকদিন পরে হঠাৎ উর্মি ছাড়া পেয়ে যেন আত্মবিস্মৃত হয়ে গিয়েছিল, তবু সহসা এক একদিন মনে পড়ত ওর জীবনের কঠিন দায়িত্ব। ও তো স্বাধীন নয়, ও যে বাঁধা ওর ব্রতের সঙ্গে। তারই সঙ্গে মিলিয়ে যে বাঁধন ওকে ব্যক্তি বিশেষের সঙ্গে বেঁধেছে, তার অনুশাসন আছে ওর পরে। ওর দৈনিক কর্তব্যের খুঁটিনাটি সেই তো স্থির করে দিয়েছে। ওর জীবনের পরে তার চিরকালের অধিকার। এ কথা উর্মি কোনো মতে অস্বীকার করতে পারে না। যখন নীরদ উপস্থিত ছিল, স্বীকার করা সহজ ছিল, জোর পেত মনে। এখন ওর ইচ্ছে একেবারেই বিমুখ হয়ে গেছে, অথচ কর্তব্য বুদ্ধি তাড়া দিচ্ছে। কর্তব্য বুদ্ধির অত্যাচারেই মন আরও যাচ্ছে বিগড়িয়ে। নিজের অপরাধ ক্ষমা করা কঠিন হয়ে উঠল বলেই অপরাধ প্রশ্রয় পেতে লাগল। বেদনায় আফিমের প্রলেপ দেবার জন্যে শশাঙ্কের সঙ্গে খেলায় আমোদে নিজেকে সর্বক্ষণ ভুলিয়ে রাখতে চেষ্টা করে। বলে, যখন সময় আসবে তখন আপনি সব ঠিক হয়ে যাবে। এখন যে কয়দিন ছুটি, ওসব কথা থাক। আবার হঠাৎ এক একদিন মাথা ঝাঁকানি দিয়ে বই খাতা ট্রাঙ্ক থেকে বের করে তার উপরে মাথা গুঁজে বসে। তখন শশাঙ্কর পালা। বইগুলো টেনে নিয়ে পুনরায় বাক্সজাত করে সেই বাক্সের উপরে সে চেপে বসে। উর্মি বলে, শশাঙ্কদা, ভারী অন্যায়, আমার সময় নষ্ট করো না। শশাঙ্ক বলে, তোমার সময় নষ্ট করতে গেলে আমারও সময় নষ্ট, অতএব শোধবোধ। তারপরে খানিকক্ষণ কাড়াকাড়ির চেষ্টা করে অবশেষে উর্মি হার মানে। সেটা যে ওর পক্ষে নিতান্ত আপত্তিজনক তা মনে হয় না। এই রকম বাধা পেলেও কর্তব্য বুদ্ধির পীড়ন দিন ৫-৬ একাদিক্রমে চলে। তারপরে আবার তার জোর কমে যায়। বলে, শশাঙ্কদা, আমাকে দুর্বল মনে করো না, মনের মধ্যে প্রতিজ্ঞা দৃঢ় করেই রেখেছি। অর্থাৎ অর্থাৎ এখানে ডিগ্রি নিয়ে ইউরোপে যাব ডাক্তারি শিখতে। তারপরে হাসপাতাল প্রতিষ্ঠা করে তার ভার নেব। আর কার ভার নেবে? ওই যে নীরদ মুখুজ্জে বলে একটা ইনসাফারেবল। শশাঙ্কের মুখ চাপা দিয়ে উর্মি বলে, চুপ করো, এইসব কথা বলো যদি তোমার সঙ্গে একেবারে ঝগড়া হয়ে যাবে। নিজেকে উর্মি খুব কঠিন করে বলে, সত্য হতে হবে আমাকে, সত্য হতে হবে। নীরদের সঙ্গে ওর সম্বন্ধ বাবা স্বয়ং স্থির করে দিয়েছেন, তার প্রতি খাঁটি না হতে পারাকে ও অসতীত্ব বলে মনে করে। কিন্তু মুশকিল এই যে অপর পক্ষ থেকে কোনো জোর পায় না। উর্মি যেন এমন একটি গাছ যা মাটিকে আঁকড়ে আছে, কিন্তু আকাশের আলো থেকে বঞ্চিত। পাতাগুলো পাণ্ডুববর্ণ হয়ে আসে। এক এক সময় অসহিষ্ণু হয়ে ওঠে, মনে মনে ভাবে, এ মানুষটা চিঠির মতো চিঠি লিখতে পারে না কেন। উর্মি অনেককাল কনভেন্টে পড়েছে, আর কিছু না হোক ইংরেজিতে ওর বিদ্যে পাকা, সে কথা নীরদের জানা ছিল। সেজন্যেই ইংরেজি লিখে নীরদ ওকে অভিভূত করবে, এই ছিল তার পণ। বাংলায় চিঠি লিখলে বিপদ বাঁচত,
কিন্তু নিজের সম্বন্ধে বেচারা জানে না যে সে ইংরেজি জানে না। ভারী ভারী শব্দ জুটিয়ে এনে পুঁথিগত দীর্ঘপ্রস্থ বচন যোজনা করে। ওর বাক্যগুলোকে করে তুলত বস্তা বোঝাই গরুর গাড়ির মতো। উর্মির হাসি আসত, কিন্তু হাসতে সে লজ্জা পেত। নিজেকে তিরস্কার করে বলতো, বাঙালির ইংরেজিতে ত্রুটি হলে তা নিয়ে দোষ ধরা স্নবিশ। দেশে থাকতে মোকাবিলায় যখন নীরদ ক্ষণে ক্ষণে সদুপদেশ দিয়েছে, তখন ওর রকম সকমে সেগুলো গভীর হয়ে উঠেছে গৌরবে। যতটা কানে শোনা যেত তার চেয়ে আন্দাজে তার ওজন হতো বেশি। কিন্তু লম্বা চিঠিতে আন্দাজের জায়গা থাকে না। কোমর বাঁধা ভারী ভারী কথা হালকা হয়ে যায়। মোটা মোটা আওয়াজেই ধরা পড়ে বলবার বিষয়ের কমতি। নীরদের যে ভাবটা কাছে থাকতে ও সয়ে গিয়েছিল, সেইটে দূরের থেকে ওকে সবচেয়ে বাজে। লোকটা একেবারেই হাসতে জানে না। চিঠিতে সবচেয়ে প্রকাশ পায় সেই অভাবটা। এই নিয়ে শশাঙ্কের সঙ্গে তুলনা ওর মনে আপনিই এসে পড়ে। তুলনার একটা উপলক্ষ এই সেদিন হঠাৎ ঘটেছে। কাপড় খুঁজতে গিয়ে বাক্সের তলা থেকে বেরোলো পশমে বোনা এক পাটি অসমাপ্ত জুতো। মনে পড়ে গেল 4 বছর আগেকার কথা। তখন হেমন্ত ছিল বেঁচে। ওরা সকলে মিলে গিয়েছিল দার্জিলিংয়ে। আমাদের অন্ত ছিল না। হেমন্তে আর শশাঙ্কে মিলে ঠাট্টা তামাশার পাগলা ঝোড়া বইয়ে দিয়েছিল। উর্মি তার এক মাসির কাছ থেকে পশমের কাজ নতুন শিখেছে। জন্মদিনে দাদাকে দেবে বলে এক জোড়া জুতো বুনছিল। তা নিয়ে শশাঙ্ক ওকে কেবলই ঠাট্টা করত। বলতো, দাদাকে আর যাই দাও, জুতো নয়। ভগবান মনু বলেছেন ওতে গুরুজনের অসম্মান হয়। উর্মি কটাক্ষ করে বলেছিল, ভগবান মনু তবে কাকে প্রয়োগ করতে বলেন? শশাঙ্ক গম্ভীর মুখে বললে, অসম্মানের সনাতন অধিকার ভগ্নিপতির। আমার পাওনা আছে, সেটা সুদে ভারী হয়ে উঠল। মনে তো পড়ছে না, পড়বার কথা নয়। তখন ছিলে নিতান্ত নাবালিকা। সেই কারণেই তোমার দিদির সঙ্গে শুভলগ্নে যেদিন এই সৌভাগ্যবানের বিবাহ হয়, সেদিন বাসর রজনীর কর্ণধার পদ গ্রহণ করতে পারনি। আর সেই কোমল করপল্লবের অরচিত কানমলাটাই রূপ গ্রহণ করেছে সেই করপল্লব রচিত জুতো যুগলে। ওটার প্রতি আমার দাবি রইল, জানিয়ে রেখে দিলুম। দাবি শোধ হয়নি। সে জুতো যথাসময়ে প্রণামী রূপে নিবেদিত হয়েছিল দাদার চরণে। তারপর কিছুকাল পরে শশাঙ্কর কাছ থেকে উর্মি একখানি চিঠি পেল। পেয়ে খুব হেসেছে সে। সে চিঠি আজও তার বাক্সে আছে। আজ খুলে সে আবার পড়লে। কাল তো তুমি চলে গেলে। তোমার স্মৃতি পুরাতন হতে না হতে তোমার নামে একটা কলঙ্ক রটনা হয়েছে। সেটা তোমার কাছে গোপন করা কর্তব্য মনে করি। আমার পায়ে একজোড়া তালতলীয় চটি অনেকেই লক্ষ্য করেছে, কিন্তু তার চেয়ে লক্ষ্য করেছে তার ছিদ্র ভেদ করে আমার চরণ নখর পংক্তি মেঘমুক্ত চন্দ্রমালার মতো। আজ সকালে আমার আপিসের বৃন্দাবন নন্দী যখন আমার সপাদুক চরণ স্পর্শ করে প্রণাম করলে, তখন আমার পদমর্যাদায় যে বিদীর্ণতা প্রকাশ পেয়েছে, তারই অগৌরব মনে আন্দোলিত হল। সেবককে জিজ্ঞাসা করলেম, মহেশ, আমার সেই অন্য নূতন চটি জোড়াটা
গতি লাভ করেছে অন্য কোন অনধিকারীর শ্রীচরণে। সে মাথা চুলকিয়ে বললে, ও বাড়ির উর্মি মাসিদের সঙ্গে আপনিও যখন দার্জিলিং যান সেই সময়ে চটিজোড়াটাও গিয়েছিল। আপনি ফিরে এসেছেন, সেই সঙ্গে ফিরে এসেছে তার এক পাটি। আরেক পাটি। তার মুখ লাল হয়ে উঠল। আমি এক ধমক দিয়ে বললুম, ব্যাস, চুপ। সেখানেই অনেক লোক ছিল। চটিজুতো হরণ হীন কার্য, কিন্তু মানুষের মন দুর্বল, লোভ দুর্দম। এমন কাজ করে ফেলে ঈশ্বর বোধ করি ক্ষমা করেন। তবু অপহরণ কাজে বুদ্ধির পরিচয় থাকলে দুষ্কার্যের গ্লানি অনেকটা কাটে। কিন্তু এক পাটি চটি, ধিক! যে এ কাজ করেছে যথাসাধ্য তার নাম আমি উজ্জ্ব রেখেছি। যে যদি তার স্বভাবসিদ্ধ মুখরতার সঙ্গে এই নিয়ে অনর্থক চেঁচামেচি করে তাহলে কথাটা ঘাঁটাঘাঁটি হয়ে যাবে। চটি নিয়ে চটাচটি সেইখানেই খাটে যেখানে মন খাঁটি। মহেশের মতো নিন্দুকের মুখ বন্ধ এখনই করতে পারো একজোড়া শিল্পকার্য খচিত চটির সাহায্যে, যেমন তার আস্পর্ধা। পায়ের মাপ একই সঙ্গে পাঠাচ্ছি। চিঠিখানা পেয়ে উর্মি স্মিত মুখে পশমের জুতো বুনতে বসেছিল, কিন্তু শেষ করেনি। পশমের কাজে আর তার উৎসাহ ছিল না। আজ এটা আবিষ্কার করে স্থির করলে এই অসমাপ্ত জুতোটাই দেবে শশাঙ্ককে সেই দার্জিলিং যাত্রার সাম্বাৎসরিক দিনে। সেদিন আর কয়েক সপ্তাহ পরেই আসছে। গভীর একটা দীর্ঘশ্বাস পড়ল। হায় রে, কোথায় সেই হাস্যোজ্জ্বল আকাশে হালকা পাখার উড়ে যাওয়া দিনগুলি! এখন থেকে সামনে প্রসারিত নীরব আকাশ, কর্তব্য কঠোর মরুজীবন। আজ ২৬শে ফাল্গুন, হোলি খেলার দিন। মফস্বলের কাজে এ খেলায় শশাঙ্কের সময় ছিল না। এদিনের কথা তারা ভুলেই গেছে। উর্মি আজ তার শয্যাগত দিদির পায়ে আবিরের টিপ দিয়ে প্রণাম করেছে। তারপরে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলে শশাঙ্ক আপিস ঘরের ডেস্কে ঝুঁকে পড়ে এক মনে কাজ করছে। পিছন থেকে গিয়ে দিলে তার মাথায় আবির মাখিয়ে। রাঙিয়ে উঠল তার কাগজপত্র। মাতামাতির পালা পড়ে গেল। ডেস্কে ছিল দোয়াতে লাল কালি। শশাঙ্ক দিলে উর্মির শাড়িতে ঢেলে। হাত চেপে ধরে তার আঁচল থেকে ফাঁক কেড়ে নিয়ে উর্মির মুখে দিলে ঘষে। তারপরে দৌড়াদৌড়ি, ঠেলাঠেলি, চেঁচামেচি। বেলা যায় চলে, স্নানাহারের সময় যায় পিছিয়ে। উর্মির উচ্চ হাসির শরচ্ছ্বাসে সমস্ত বাড়ি মুখরিত। শেষকালে শশাঙ্কের অস্বাস্থ্য আশঙ্কায় দূতের পরে দূত পাঠিয়ে শর্মিলা এদের নিবৃত করলে। দিন গেছে, রাত্রি হয়েছে অনেক। পুষ্পিত কৃষ্ণচূড়ার শাখাজাল ছড়িয়ে পূর্ণ চাঁদ উঠেছে অনাবৃত আকাশে। হঠাৎ ফাল্গুনের দমকা হাওয়ায় ঝরঝর শব্দে দোলাদুলি করে উঠছে বাগানের সমস্ত গাছপালা। তলাকার ছায়ার জাল তার সঙ্গে যোগ দিয়েছে। জানালার কাছে উর্মি চুপ করে বসে। ঘুম আসছে না কিছুতেই। বুকের মধ্যে রক্তের দোলা শান্ত হয়নি। আমের বোলের গন্ধে মন উঠেছে ভরে। আজ বসন্তে মাধবীলতার মজ্জায় মজ্জায় যে ফুল ফোটবার বেদনা, সেই বেদনা যেন উর্মির সমস্ত দেহকে ভিতর থেকে উৎসুক করেছে। পাশের নাবার ঘরে গিয়ে মাথা ধুয়ে নিলে, গা মুছলে ভিজে তোয়ালে দিয়ে।
বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে কিছুক্ষণ পরে স্বপ্নজড়িত ঘুমে আবিষ্ট হয়ে পড়ল। রাত্রি ৩টের সময় ঘুম ভেঙেছে। চাঁদ তখন জানালার সামনে নেই। ঘরে অন্ধকার, বাইরে আলোয় ছায়ায় জড়িত সুপারি গাছের বিথিকা। উর্মির বুক ফেটে কান্না এলো, কিছুতেই থামতে চায় না। উপুড় হয়ে পড়ে বালিশে মুখ গুঁজে কাঁদতে লাগলো। প্রাণের এই কান্না, ভাষায় এর শব্দ নেই, অর্থ নেই। প্রশ্ন করলে ও কি বলতে পারে? কোথা থেকে এই বেদনার জোয়ার উদ্বেলিত হয়ে উঠে ওর দেহ মনে? ভাসিয়ে নিয়ে যায় দিনের কর্মতালিকা, রাত্রের সুখনিদ্রা। সকালে উর্মি যখন ঘুম ভেঙে উঠল, তখন ঘরের মধ্যে রৌদ্র এসে পড়েছে। সকাল বেলাকার কাজে ফাঁক পড়ল। ক্লান্তির কথা মনে করে শর্মিলা ওকে ক্ষমা করেছে। কিসের অনুতাপে উর্মি আজ অবসন্ন? কেন মনে হচ্ছে ওর হার হতে চলল? দিদিকে গিয়ে বললে, দিদি, আমি তো তোমার কোনো কাজ করতেই পারিনি, বলো তো বাড়ি ফিরে যাই। আজ তো শর্মিলা বলতে পারলেন না, না যাস নে। বললে, আচ্ছা যা তুই, তোর পড়াশুনোর ক্ষতি হচ্ছে। যখন মাঝে মাঝে সময় পাবি দেখে শুনে যাস। শশাঙ্ক তখন কাজে বেরিয়ে গেছে। সেই অবকাশে সেই দিনই উর্মি বাড়ি চলে গেল। শশাঙ্ক সেদিন যান্ত্রিক ছবি আঁকার এক সেট সরঞ্জাম কিনে বাড়ি ফিরলে। উর্মিকে দেবে কথা ছিল তাকে এই বিদ্যেটা শেখাবে। ফিরে এসে তাকে যথাস্থানে না দেখতে পেয়ে শর্মিলার ঘরে এসে জিজ্ঞাসা করল, উর্মি গেল কোথায়? শর্মিলা বললে, এখানে তার পড়াশোনার অসুবিধে হচ্ছে বলে সে বাড়ি চলে গেছে। কিছুদিন অসুবিধে করবে বলে সে তো প্রস্তুত হয়েই এসেছিল। অসুবিধের কথা হঠাৎ আজই মনে উঠল কেন? কথার সুর শুনে শর্মিলা বুঝলে শশাঙ্ক তাকেই সন্দেহ করছে। সে সম্বন্ধে কোনো বৃথা তর্ক না করে বললে, আমার নাম করে তুমি তাকে ডেকে নিয়ে এসো, নিশ্চয়ই কোনো আপত্তি করবে না। উর্মি বাড়িতে ফিরে এসে দেখলে অনেক দিন পরে বিলেত থেকে ওর নামে নীরদের চিঠি এসে অপেক্ষা করছে। ভয়ে খুলতেই পারছিল না। মনে জানে নিজের তরফে অপরাধ জমা হয়ে উঠেছে। নিয়ম ভঙ্গের কৈফিয়ত স্বরূপ এর আগে দিদির রোগের উল্লেখ করেছিল। কিছুদিন থেকে কৈফিয়তটা প্রায় এসেছে মিথ্যে হয়ে। শশাঙ্ক বিশেষ জেদ করে শর্মিলার জন্যে দিনে একজন, রাত্রে একজন নার্স নিযুক্ত করে দিয়েছে। ডাক্তারের বিধান মতে রোগীর ঘরে সর্বদা আত্মীয়দের আনাগোনা তারা রোধ করে। উর্মি মনে জানে নীরদ দিদির রোগের কৈফিয়তটাকেও গুরুতর মনে করবে না, বলবে ওটা কোনো কাজের কথা নয়। বস্তুতই কাজের কথা নয়। আমাকে তো দরকার হচ্ছে না। অনুতপ্ত চিত্তে স্থির করলে এবারে দোষ স্বীকার করে ক্ষমা চাইব। বলবো আর কখনো ত্রুটি হবে না, কিছুতেই নিয়ম ভঙ্গ করব না। চিঠি খুলবার আগে অনেক দিন পরে আবার বের করলে সেই ফটোগ্রাফখানা। টেবিলের উপর রেখে দিলে। জানে ওই ছবিটা দেখলে শশাঙ্ক খুব বিদ্রূপ করবে। তবু উর্মি কিছুতেই কুণ্ঠিত হবে না তার বিদ্রূপে। এই তার প্রায়শ্চিত্ত। নীরদের সঙ্গে ওর বিবাহ হবে এই প্রসঙ্গটা দিদিদের বাড়িতে ও চাপা দিত। অন্যেরাও তুলত না।
কেননা এ প্রসঙ্গটা ওখানকার সকলের অপ্রিয়। আজ হাত মুঠো করে উর্মি স্থির করলে ওর সকল ব্যবহারেই এই সংবাদটা জোরের সঙ্গে ঘোষণা করবে। কিছুদিন থেকে লুকিয়ে রেখেছিল এঙ্গেজমেন্ট আংটি, সেটা বের করে পরলে। আংটিটা নিতান্তই কম দামের। নীরদ আপন অনেস্ট গরিবিয়ানার গর্বের দ্বারাই ওই সস্তা আংটির দাম হীরের চেয়েও বেশি বাড়িয়ে দিয়েছিল। ভাবখানা এই যে আংটির দামেই আমার দাম নয়, আমার দামেই আংটির দাম। নিজেকে যথাসাধ্য শোধন করে নিয়ে উর্মি অতি ধীরে লেফাফাটা খুললে। চিঠিখানা পড়ে হঠাৎ লাফিয়ে উঠল। ইচ্ছে করল নাচতে, কিন্তু নাচ ওর অভ্যাস নেই। সেতারটা ছিল বিছানার উপর, সেটা তুলে নিয়ে সুর না বেঁধেই ঝনাঝন ঝংকার দিয়ে যা তা বাজাতে লাগল। ঠিক এমন সময়ে শশাঙ্ক ঘরে ঢুকে জিজ্ঞাসা করলে, ব্যাপারখানা কি? বিয়ের দিন স্থির হয়ে গেল বুঝি? হ্যাঁ শশাঙ্কদা, স্থির হয়ে গেছে। কিছুতেই নড়চড় হবে না? কিছুতেই না। তাহলে এই বেলা সানাই বায়না দিই, আর ভীমনাগের সন্দেশ। তোমাকে কোনো চেষ্টা করতে হবে না, নিজেই সব করবে। ধন্য বীরঙ্গনা। আর কনেকে আশীর্বাদ? সে আশীর্বাদের টাকাটা আমার নিজের পকেট থেকেই গেছে। মাছের তেলেই মাছ ভাজা? ভালো বোঝা গেল না। এই নাও, বুঝে দেখো, বলে চিঠিখানা ওর হাতে দিলে। পড়ে শশাঙ্ক হো হো করে হেসে উঠল। লিখেছে যে রিসার্চের দুরূহ কাজে নীরদ আত্মনিবেদন করতে চায়, ভারতবর্ষে তা সম্ভব নয়। সেজন্যেই ওর জীবনে আর একটা মস্ত স্যাক্রিফাইস মেনে নিতে হলো। উর্মির সঙ্গে বিবাহের সম্বন্ধ বিচ্ছিন্ন না করলে উপায় নেই। একজন ইউরোপীয় মহিলা ওকে বিবাহ করে ওর কাজে আত্মদান করতে সম্মত, কিন্তু কাজটা সেই একই ভারতবর্ষেই করা হোক, আর এখানেই। রাজারামবাবু যে কাজের জন্য অর্থ দিতে চেয়েছিলেন, তার কিয়দাংশ সেখানে নিযুক্ত করলে অন্যায় হবে না। তাতে মৃত ব্যক্তির পরে সম্মান করাই হবে। শশাঙ্ক বললে, জীবিত ব্যক্তিকে কিছু কিছু দিয়ে যদি সেই দূর দেশেই দীর্ঘকাল জিইয়ে রাখতে পারো তো মন্দ হয় না। টাকা বন্ধ করলে পাছে খিদের জ্বালায় মরিয়া হয়ে এখানে দৌড়ে আসে, এই ভয় আছে। উর্মি হেসে বললে, সে ভয় যদি তোমার মনে থাকে, টাকা তুমিই দিও, আমি এক পয়সাও দেব না। শশাঙ্ক বললে, আবার তো মন বদল হবে না? মানিনীর অভিমান তো অটল থাকবে। বদল হলে তোমার তাতে কি শশাঙ্কদা? প্রশ্নের সত্য উত্তর দিলে অহংকার বেড়ে যাবে। অতএব তোমার হিতের জন্যে চুপ করে রইলুম। কিন্তু ভাবছি লোকটার গণ্ডদেশ তো কম নয়। ইংরেজিতে যাকে বলে চিক। উর্মির মনের মধ্যে থেকে প্রকাণ্ড একটা ভার নেমে গেল, বহুদিনের ভার। মুক্তির আনন্দে ও কি যে করবে তা ভেবে পাচ্ছে না। ওর সেই কাজের ফর্দটা ছিঁড়ে ফেলে দিলে। গলিতে ভিক্ষুক দাঁড়িয়ে ভিক্ষা চাইছিল, জানালা থেকে আংটিটা ছুঁড়ে ফেললে তার দিকে। জিজ্ঞাসা করলে, এই পেন্সিলের দাগ দেওয়া মোটা বইগুলো কি কোনো হকার কিনবে? নাই যদি কেনে, তার ফলাফলটা কি আগে শুনি। যদি ওর মধ্যে সাবেককালের ভূতটা বাসা করে, মাঝে মাঝে অর্ধেক রাত্রে তর্জনী তুলে আমার বিছানার কাছে এসে দাঁড়ায়।
সে আশঙ্কা যদি থাকে, হকারের অপেক্ষা করব না, আমি নিজেই কিনব। কিনে কি করবে? হিন্দু শাস্ত্র মতে অন্ত্যেষ্টি সৎকার। গয়া পর্যন্ত যেতে রাজি, তাতে যদি তোমার মন সান্ত্বনা পায়। না, অতটা বাড়াবাড়ি সইবে না। আচ্ছা, আমার লাইব্রেরির কোণে পিরামিড বানিয়ে ওদের মমি করে রেখে দেব। আজ কিন্তু তুমি কাজে বেরোতে পারবে না। সমস্ত দিন? সমস্ত দিনই। কি করতে হবে? মোটরে করে ওধাও হয়ে যাব। দিদির কাছে ছুটি নিয়ে এসো গে। না, ফিরে এসে দিদিকে বলবো, তখন খুব বকুনি খাবো, সে বকুনিই সইবে। আচ্ছা, আমিও তোমার দিদির বকুনি হজম করতে রাজি। টায়ার যদি ফাটে, দুঃখিত হব না। ঘন্টায় ৪৫ মাইল বেগে দুটো চারটে মানুষ চাপা দিয়ে একেবারে জেলখানা পর্যন্ত পৌঁছাতে আপত্তি নেই। কিন্তু তিন সত্যি দাও যে মোটর রথযাত্রা সাঙ্গ করে আমাদেরই বাড়িতে তুমি ফিরে আসবে। আসবো, আসবো, আসবো। মোটর যাত্রার শেষে ভবানীপুরের বাড়িতে দুজন এলো। কিন্তু ঘন্টায় ৪৫ মাইলের বেগ রক্ত থেকে এখনো কিছুতেই থামতে চায় না। সংসারের সমস্ত দাবি, সমস্ত ভয় লজ্জা এই আবেগের কাছে বিলুপ্ত হয়ে গেল। কয়দিন শশাঙ্কের সব কাজ গেল ঘুলিয়ে। মনের ভিতরে ভিতরে সে বুঝেছে যে এটা ভালো হচ্ছে না। কাজের ক্ষতি খুব গুরুতর হওয়াও অসম্ভব নয়। রাত্রে বিছানায় শুয়ে শুয়ে দুর্ভাবনায় দুঃসম্ভাবনাকে বাড়িয়ে বাড়িয়ে দেখে। কিন্তু পরের দিনে আবার সে সাধিকার প্রমত্ত। মেঘদূতের যক্ষের মতন। মদ একবার খেলে তার পরিতাপ ঢাকতে আবার খেতে হয়। কিছুকাল এই রকম যায়। লাগলো চোখে ঘোর, মন উঠল আবিল হয়ে। নিজেকে সুস্পষ্ট বুঝতে উর্মির সময় লেগেছে, কিন্তু একদিন হঠাৎ চমকে উঠে বুঝলে মথুর দাদাকে উর্মি কি জানি কেন ভয় করত, এড়িয়ে বেড়াতো তাকে। সেদিন মথুর সকালে দিদির ঘরে এসে বেলা দুপুর পর্যন্ত কাটিয়ে গেল। তারপরে দিদি উর্মিকে ডেকে পাঠালে। মুখ তার কঠোর, অথচ শান্ত। বলে, প্রতিদিন ওর কাজের ব্যাঘাত ঘটিয়ে কি কাণ্ড করেছিস জানিস তো? উর্মি ভয় পেয়ে গেল। বললে, কি হয়েছে দিদি? দিদি বললে, মথুর দাদা জানিয়ে গেল কিছুদিন ধরে তোর ভগ্নিপতি নিজে কাজ একেবারে দেখেননি। জহরলালের উপরে ভার দিয়েছিলেন। সে মাল মশলায় দু হাত চালিয়ে চুরি করেছে। বড় বড় গুদাম ঘরের ছাদ একেবারে ঝাঁঝরা। সেদিনকার বৃষ্টিতে ধরা পড়েছে মাল যাচ্ছে নষ্ট হয়ে। আমাদের কোম্পানির মস্ত নাম, তাই ওরা পরীক্ষা করেনি। এখন মস্ত অখ্যাতি এবং লোকসানের দায় পড়েছে ঘাড়ে। মথুর দাদা স্বতন্ত্র হবেন। উর্মির বুক ধক করে উঠল, মুখ হয়ে গেল পাঁশের মতো। এক মুহূর্তে বিদ্যুতের আলোয় আপন মনে প্রচ্ছন্ন রহস্য প্রকাশ পেলে। স্পষ্ট বুঝলে কখন অজ্ঞাত সারে তার মনের ভিতরটা উঠেছিল মাতাল হয়ে। ভালো মন্দ কিছুই বিচার করতে পারেনি। শশাঙ্কের কাজটাই যেন ছিল তার প্রতিযোগী, তারই সঙ্গে ওর আড়াআড়ি। কাজের থেকে ওকে ছাড়িয়ে নিয়ে সর্বদা সম্পূর্ণ কাছে পাবার জন্যে উর্মি কেবল ভিতরে ভিতরে ছটফট করত। কতদিন এমন ঘটেছে, শশাঙ্ক যখন স্নানে এমন সময় কাজের কথা নিয়ে লোক এসেছে। উর্মি কিছু না ভেবে বলে পাঠিয়েছে, বলগে এখন দেখা হবে না।
ভয় পাছে স্নান করে এসেই শশাঙ্ক আর অবকাশ না পায়, পাছে এমন করে কাজে জড়িয়ে পড়ে যে উর্মির দিনটা হয় ব্যর্থ। তার দুরন্ত নেশার সাংঘাতিক ছবিটা সম্পূর্ণ চোখে জেগে উঠল। তৎক্ষণাৎ দিদির পায়ের উপর আছাড় খেয়ে পড়ল। বারবার করে রুদ্ধপ্রায় কণ্ঠে বলতে লাগলো, তাড়িয়ে দাও, তোমাদের ঘর থেকে আমাকে এখনই দূর করে তাড়িয়ে দাও। আজ দিদি নিশ্চিত স্থির করে বসেছিল কিছুতেই উর্মিকে ক্ষমা করবে না। মন গেল গোলে। আস্তে আস্তে উর্মিমালার মাথায় হাত বুলিয়ে বললে, কিছু ভাবিস নে, যা হয় একটা উপায় হবে। উর্মি উঠে বসল, বললে, দিদি, তোমাদেরই বা কেন লোকসান হবে, আমারও তো টাকা আছে। শর্মিলা বললে, পাগল হয়েছিস, আমার বুঝি কিছু নেই? মথুর দাদাকে বলেছি এই নিয়ে তিনি যেন কিছু গোল না করেন, লোকসান আমি পুষিয়ে দেব। আর তোকেও বলছি, আমি যে কিছু জানতে পেরেছি এ কথা যেন তোর ভগ্নিপতি না টের পান। মাপ করো দিদি, আমাকে মাপ করো। এই বলে উর্মি আবার দিদির পায়ের উপর পড়ে মাথা ঠুকতে লাগলো। শর্মিলা চোখের জল মুছে ক্লান্ত সুরে বললে, কে কাকে মাপ করবে বোন? সংসারটা বড় জটিল, যা মনে করি তা হয় না, যার জন্যে প্রাণপণ করি তা যায় ফেঁসে। দিদিকে ছেড়ে উর্মি এক মুহূর্ত নড়তে চায় না। ওষুধপত্র দেওয়া, নাওয়ানো, খাওয়ানো, শোয়ানো সমস্ত খুঁটিনাটি নিজের হাতে। আবার বই পড়তে আরম্ভ করেছে, সেও দিদির বিছানার পাশে বসে। নিজেকেও আর বিশ্বাস করে না, শশাঙ্ককেও না। এই ফল হলো এই যে শশাঙ্ক বারবার আসে রোগীর ঘরে। পুরুষ মানুষের অন্ধতা বশতই বুঝতে পারে না ছটফটানির তাৎপর্য স্ত্রীর কাছে পড়ছে ধরা। লজ্জায় মরছে উর্মি। শশাঙ্ক আসে মোহনবাগান ফুটবল ম্যাচের প্রলোভন নিয়ে, ব্যর্থ হয়। পেন্সিলের দাগ দেওয়া খবরের কাগজ মেলে দেখায় বিজ্ঞাপনে চার্লি চ্যাপলিনের নাম, ফল হয় না কিছুই। উর্মি যখন দুর্লভ ছিল না, তখনও বাধার ভিতর দিয়ে শশাঙ্ক কাজকর্ম চালাতে চেষ্টা করত। এখন অসম্ভব হয়ে এলো। হতভাগ্যর এই নিরর্থক পীড়নে প্রথম প্রথম শর্মিলা বড় দুঃখেও সুখ পেত, কিন্তু ক্রমে দেখলে ওর যন্ত্রণা উঠছে প্রবল হয়ে। মুখ গেছে শুকিয়ে, চোখের নিচে পড়েছে কালি। উর্মি খাওয়ার সময় কাছে বসে না, সেজন্য শশাঙ্কর খাওয়ার উৎসাহ এবং পরিমাণ কমে যাচ্ছে, তা ওকে দেখলে বোঝা যায়। সম্প্রতি হঠাৎ এ বাড়িতে আনন্দের যে বান ডেকেছিল, সেটা গেছে সম্পূর্ণ ভাঁটিয়ে। অথচ পূর্বে ওদের যে একটা সহজ দিনযাত্রা ছিল, সেও রইল না। একদা শশাঙ্ক নিজের চেহারার চর্চায় উদাসীন ছিল। নাপিতকে দিয়ে চুল ছাঁটাতো প্রায় ন্যাড়া করে। আঁচড়াবার প্রয়োজন ঠেকেছিল সিকির সিকিতে। শর্মিলা তাই নিয়ে অনেকবার প্রবল বাকবিতণ্ডা করে হাল ছেড়ে দিয়েছে। কিন্তু ইদানিং উর্মির উচ্চ হাস্য সংযুক্ত সংক্ষিপ্ত আপত্তি নিষ্ফল হয়নি। নূতন সংস্করণে কেশোদ্গমের সঙ্গে সুগন্ধি তৈলের সংযোগ সাধন শশাঙ্কর মাথায় এই প্রথম ঘটল। কিন্তু তারপর আজকাল কেশোন্নতি বিধানের অনাদরেই ধরা পড়ছে অন্তর্বেদনা এতটা বেশি যে এ নিয়ে প্রকাশ্য বা অপ্রকাশ্য তীব্র হাসি আর চলে না। শর্মিলার উৎকণ্ঠা তার ক্ষোভকে ছাড়িয়ে গেল। স্বামীর প্রতি করুণায় ও নিজের প্রতি ধিক্কারে তার বুকের মধ্যে টনটন করে উঠছে।
রোগের ব্যথাকে দিচ্ছে এগিয়ে। ময়দানে হবে কেল্লার ফৌজের যুদ্ধের খেলা। শশাঙ্ক ভয়ে ভয়ে জিজ্ঞেস করতে এলো, যাবে উর্মি দেখতে? ভালো জায়গা ঠিক করে রেখেছি। উর্মি কোনো উত্তর দেবার পূর্বেই শর্মিলা বলে উঠল, যাবে বই কি, নিশ্চয়ই যাবে। একটু বাইরে ঘুরে আসবার জন্যে ও যে ছটফট করছে। প্রশ্রয় পেয়ে দুদিন না যেতেই জিজ্ঞেস করলে, সার্কাস? এ প্রস্তাবে উর্মিমালার উৎসাহই দেখা গেল। তারপরে বোটানিক্যাল গার্ডেন, এইটেতে একটু বাঁধল। দিদিকে ফেলে বেশিক্ষণ দূরে থাকতে উর্মির মন সায় দিচ্ছে না। দিদি স্বয়ং পক্ষ নিল শশাঙ্কর। রাজ্যের রাজমজুরদের সঙ্গে দিনে দুপুরে ঘুরে ঘুরে খেটে খেটে মানুষটা যে হয়রান হলো। সারাদিন কেবল খাটছে ধুলোবালির মধ্যে। হাওয়া না খেয়ে এলে শরীর যে পড়বে ভেঙে। এই একই যুক্তি অনুসারে স্টিমারে করে রাজগঞ্জ পর্যন্ত ঘুরে আসা অসঙ্গত হলো না। শর্মিলা মনে মনে বলে, যার জন্যে কাজ খোয়াতে ওর ভাবনা নেই, তাকে শুদ্ধ খোয়ানো ওর সইবে না। শশাঙ্ককে স্পষ্ট করে কেউ কিছু বলেনি বটে, কিন্তু চারিদিক থেকেই সে একটা অব্যক্ত সমর্থন পাচ্ছে। শশাঙ্ক এরকম ঠিক করে নিয়েছে। শর্মিলার মনে বিশেষ কোনো ব্যথা নেই। ওদের দুজনকে একত্র মিলিয়ে খুশি দেখেই সে খুশি। সাধারণ মেয়ের পক্ষে এটা সম্ভব হতে পারত না, কিন্তু শর্মিলা যে অসাধারণ। শশাঙ্কর চাকরির আমলে একজন আর্টিস্ট রঙিন পেন্সিল দিয়ে শর্মিলার একটা ছবি এঁকেছিল। এতদিন সেটা ছিল পোর্টফোলিওর মধ্যে। সেইটাকে বের করে বিলেতি দোকানে খুব দামি ফ্যাশনে বাঁধিয়ে নিয়ে আপিস ঘরে যেখানে বসে ঠিক তার সম্মুখে দেয়ালে ঝুলিয়ে রাখলে। সামনের ফুলদানিতে রোজ মালি ফুল দিয়ে যায়। অবশেষে একদিন শশাঙ্ক বাগানে সূর্যমুখী কিরকম ফুটেছে দেখাতে দেখাতে হঠাৎ উর্মির হাত চেপে ধরে বলে, তুমি নিশ্চয়ই জানো তোমাকে আমি ভালোবাসি। আর তোমার দিদি, তিনি তো দেবী, তাকে যত ভক্তি করি জীবনে আর কাউকে তেমন করিনে। তিনি পৃথিবীর মানুষ নন, তিনি আমাদের অনেক উপরে। এ কথা দিদি বারবার করে উর্মিকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে তার অবর্তমানে সবচেয়ে যেটা সান্ত্বনার বিষয় সে উর্মিকে নিয়েই। এ সংসারে অন্য কোনো মেয়ের আবির্ভাব কল্পনা করতেও দিদিকে বাঁচত, অথচ শশাঙ্ককে যত্ন করবার জন্যে কোনো মেয়েই থাকবে না এমন লক্ষ্মী ছাড়া অবস্থাও দিদি মনে মনে সইতে পারত না। ব্যবসার কথাও দিদি ওকে বুঝিয়েছে। বলেছে, যদি ভালোবাসায় বাধা পায় তাহলে সেই ধাক্কায় ওর কাজকর্ম সব যাবে নষ্ট হয়ে। ওর মন যখন তৃপ্ত হবে তখনই আবার কাজকর্মে আপনি আসবে শৃঙ্খলা। শশাঙ্কের মন উঠেছে মেতে। ও এমন একটা চন্দ্রলোকে আছে যেখানে সংসারের সব দায়িত্ব সুখতন্দ্রায় লীন। আজকাল রবিবার পালনে বিশুদ্ধ খ্রিস্টানের মতোই ওর অস্থলিত নিষ্ঠা। একদিন শর্মিলাকে গিয়ে বলে, দেখো পাটের সাহেবদের কাছে তাদের স্টিম লঞ্চ পাওয়া গেছে। কাল রবিবার, মনে করছি ভোরে উর্মিকে নিয়ে ডায়মন্ড হারবারের কাছে যাব, সন্ধ্যার আগেই আসব ফিরে। শর্মিলার বুকের শিরাগুলো কে যেন দিলে মুচড়ে। বেদনায় কপালের চামড়া উঠল কুঞ্চিত হয়ে। শশাঙ্কের চোখেই পড়ল না। শর্মিলা কেবল একবার জিজ্ঞাসা করলে, খাওয়া দাওয়ার কি হবে? শশাঙ্ক বললে, হোটেলের সঙ্গে ঠিক করে রেখেছি। একদিন এ সমস্ত
ঠিক করবার ভার ছিল শর্মিলার উপর। তখন শশাঙ্ক ছিল উদাসীন। আজ সমস্ত উলটপালট হয়ে গেল। যেন শর্মিলা বললে, আচ্ছা তা যেও। অমনি মুহূর্ত অপেক্ষা না করে শশাঙ্ক বেরিয়ে গেল ছুটে। শর্মিলার ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছা করল। বালিশের মধ্যে মুখ গুঁজে বারবার করে বলতে লাগলো, আর কেন আছি বেঁচে। কাল রবিবারে ছিল ওদের বিবাহের সাম্বাৎসরিক। আজ পর্যন্ত এ অনুষ্ঠানে কোনোদিন ছেদ পড়েনি। এবারেও স্বামীকে না বলে বিছানায় শুয়ে শুয়ে সমস্ত আয়োজন করছিল। আর কিছুই নয়, বিয়ের দিন শশাঙ্ক যে লাল বেনারসির জোড় পড়েছিল সেইটে ওকে পরাবে। নিজে পরবে বিয়ের চলি। স্বামীর গলায় মালা পরিয়ে ওকে খাওয়াবে সামনে বসিয়ে। জ্বালাবে ধূপবাতি। পাশের ঘরে গ্রামোফোনে বাজবে সানাই। অন্যান্য বছর শশাঙ্ক ওকে আগে থাকতে না জানিয়ে একটা কিছু শখের জিনিস কিনে দিত। শর্মিলা ভেবেছিল এবারেও নিশ্চয়ই দেবে। কাল পাবো জানতে। আজ ও আর কিছুই সহ্য করতে পারছে না। ঘরে যখন কেউ নেই তখন কেবলই বলে বলে উঠছে, মিথ্যে, মিথ্যে, মিথ্যে। কি হবে এই খেলায়? রাত্রে ঘুম হলো না। ভোরবেলা শুনতে পেল মোটর গাড়ি দরজার কাছ থেকে চলে গেল। শর্মিলা ফুঁপিয়ে উঠে কেঁদে বললে, ঠাকুর তুমি মিথ্যে। এখন থেকে রোগ দ্রুত বেড়ে চলল। দুর্লক্ষণ যেদিন অত্যন্ত প্রবল হয়ে উঠেছে সেদিন শর্মিলা ডেকে পাঠালে স্বামীকে। সন্ধেবেলা ক্ষীণ আলো ঘরে। নার্সকে সংকেত করলে চলে যেতে। স্বামীকে পাশে বসিয়ে হাতে ধরে বললে, জীবনে আমি যে বর পেয়েছিলুম ভগবানের কাছে সে তুমি। তার যোগ্য শক্তি আমাকে দেননি। সাধ্যে যা ছিল করেছি। ত্রুটি অনেক হয়েছে, মাপ করো আমাকে। শশাঙ্ক কি বলতে যাচ্ছিল, বাধা দিয়ে বললে, না কিছু বলো না। উর্মিকে দিয়ে গেলুম তোমার হাতে। সে আমার আপন বোন। তার মধ্যে আমাকেই পাবে। আরো অনেক বেশি পাবে যা আমার মধ্যে পাওনি। না, চুপ করো, কিছু বলো না। মরবার কালেই আমার সৌভাগ্য পূর্ণ হলো, তোমাকে সুখী করতে পারলুম। নার্স বাইরে থেকে বললে, ডাক্তারবাবু এসেছেন। শর্মিলা বললে, ডেকে দাও। কথাটা বন্ধ হয়ে গেল। শর্মিলার মামা যত রকম অশাস্ত্রীয় চিকিৎসার সন্ধানে উৎসাহী। সম্প্রতি এক সন্ন্যাসীর সেবায় তিনি নিযুক্ত। যখন ডাক্তাররা বললে আর কিছু করবার নেই তখন তিনি ধরে পড়লেন হিমালয়ের ফেরত বাবাজির ঔষধ পরীক্ষা করতে হবে। কোন তিব্বতী শিকড়ের গুঁড়ো আর প্রচুর পরিমাণে দুধ, এই হচ্ছে উপকরণ। শশাঙ্ক কোন রকম হাতুড়েদের সহ্য করতে পারত না। সে আপত্তি করলে শর্মিলা বললে, আর কোনো ফল হবে না, অন্তত মামা সান্ত্বনা পাবেন। দেখতে দেখতে ফল হলো। নিঃশ্বাসের কষ্ট কমেছে। রক্ত ওঠা গেল বন্ধ হয়ে। 7 দিন যায়, 15 দিন যায়। শর্মিলা উঠে বসল। ডাক্তার বললে, মৃত্যুর ধাক্কাতেই অনেক সময় শরীর মরিয়া হয়ে ওঠে, শেষ ঠেলায় আপনাকে আপনি বাঁচিয়ে তোলে। শর্মিলা বেঁচে উঠল। তখন সে ভাবতে লাগলো, এ কি আপদ, কি করি? শেষকালে বেঁচে ওঠাই কি মরার বাড়া হয়ে দাঁড়াবে? ওদিকে উর্মি জিনিসপত্র গোছাচ্ছে। এখানে তার পালা শেষ হলো। দিদি এসে বললে, তুই যেতে পারবি নে। সে কি কথা? হিন্দু সমাজে বোন সতীনের ঘর কি কোনো মেয়ে কোনোদিন করেনি? ছি, লোকনিন্দা।
বিধির বিধানের চেয়ে বড় হবে লোকের মুখের কথা? শশাঙ্ককে ডাকিয়ে বললে, চলো আমরা যাই নেপালে। সেখানে রাজদরবারে তোমার কাজ পাবার কথা হয়েছিল। চেষ্টা করলেই পাবে, সে দেশে কোনো কথা উঠবে না। শর্মিলা কাউকে দ্বিধা করবার অবকাশ দিল না। যাবার আয়োজন চলছে। উর্মি তবু বিমর্ষ হয়ে কোণে কোণে লুকিয়ে বেড়ায়। শশাঙ্ক তাকে বলে, আজ যদি তুমি আমাকে ছেড়ে যাও তাহলে কি দশা হবে ভেবে দেখো। উর্মি বললে, আমি কিছু ভাবতে পারিনে, তোমরা দুজনে যা ঠিক করবে তাই হবে। গুছিয়ে নিতে কিছুদিন লাগলো। তারপর সময় যখন কাছে এসেছে, উর্মি বললে, আর দিন সাতেক অপেক্ষা করো, কাকাবাবুর সঙ্গে কাজের কথা শেষ করে আসি গে। চলে গেল উর্মি। এই সময়ে মথুর এলো শর্মিলার কাছে মুখ ভার করে। বললে, তোমরা চলে যাচ্ছ ঠিক সময়েই। তোমার সঙ্গে কথাবার্তা স্থির হয়ে যাবার পরেই আমি আপোষে শশাঙ্কের জন্যে কাজ বিভাগ করে দিয়েছিলাম। আমার সঙ্গে ওর লাভ লোকসানের দায় জড়িয়ে রাখিনি। সম্প্রতি কাজ গুটিয়ে নেবার উপলক্ষে শশাঙ্ক কদিন ধরে হিসাব বুঝে নিচ্ছিল। দেখা গেল তোমার টাকা সম্পূর্ণ ডুবেছে। তা ছাপিয়েও যা দেনা জমেছে তাতে বোধ হয় বাড়ি বিক্রি করতে হবে। শর্মিলা জিজ্ঞেস করলে, সর্বনাশ, এত দূর এগিয়ে চলেছিল, উনি জানতে পারেননি? মথুর বললে, সর্বনাশ জিনিসটা অনেক সময় বাজ পড়ার মতো। যে মুহূর্তে মারে তার আগে পর্যন্ত সম্পূর্ণ জানান দেয় না। ও বুঝেছিল ওর লোকসান হয়েছে, তখনও অল্পেই সামলে নেওয়া যেত, কিন্তু দুর্বুদ্ধি ঘটল। ব্যবসার গলদ তাড়াতাড়ি শুধরে নেবে মনে করে আমাকে লুকিয়ে পাথুরে কয়লার হাটে তেজিমন্দি খেলা শুরু করলে। চড়ার বাজারে যা কিনেছে সস্তার বাজারে তাই বেচে দিতে হলো। হঠাৎ আজ দেখলে হাইওয়ের মতো ওর সব গেছে উড়ে পুড়ে, বাকি রইল ছাই। এখন ভগবানের কৃপায় নেপালে কাজ পেলে তোমাদের ভাবতে হবে না। শর্মিলা দৈন্যকে ভয় করে না, বরঞ্চ ও জানে অভাবের দিনে স্বামীর সংসারে ওর স্থান আরও বেড়ে যাবে। দারিদ্র্যের কঠোরতাকে যথাসম্ভব মৃদু করে এনে দিন চালাতে পারবে, এ বিশ্বাস ওর আছে। বিশেষত গয়না যা হাতে রইল তা নিয়ে এখনো কিছুকাল বিশেষ দুঃখ পেতে হবে না। এ কথাটাও সসংকোচে মনে উঁকি মেরেছে যে উর্মির সঙ্গে বিয়ে হলে তার সম্পত্তিও তো স্বামীরই হবে। কিন্তু শুধু জীবনযাত্রাই তো যথেষ্ট নয়। এতদিন ধরে নিজের শক্তিতে নিজের হাতে স্বামী যে সম্পদ সৃষ্টি করে তুলেছিল, যার খাতিরে আপন হৃদয়ের অনেক প্রবল দাবিকেও শর্মিলা ইচ্ছা করে দিনে দিনে ঠেকিয়ে রেখেছে, সেই ওদের উভয়ের সম্মিলিত জীবনের মূর্তিমান আশা আজ মরীচিকার মতো মিলিয়ে গেল। এরই গৌরব ওকে মাটির সঙ্গে মিশিয়ে দিলে। মনে মনে বলতে লাগলো, তখনই যদি মরতুম তাহলে তো এই ধিক্কারটা বাঁচত আমার। আমার ভাগ্যে যা ছিল তা তো হলো, কিন্তু দৈন্য অপমানের এই নিদারুণ শূন্যতা একদিন কি পরিতাপ আনবে না ওর মনে? যার মোহে অভিভূত হয়ে এটা ঘটতে পারল, একদিন হয়তো তাকে মাপ করতে পারবেন না। তাঁর দেওয়া অন্ন ওর মুখে বিষ ঠেকবে। নিজের মাতলামির ফল দেখে লজ্জা পাবেন, কিন্তু দোষ দেবেন মদিরাকে। যদি অবশেষে উর্মির সম্পত্তির উপর নির্ভর করা আবশ্যক হয়ে ওঠে, তাহলে সেই আত্মাবমাননার ক্ষোভে উর্মিকে মুহূর্তে মুহূর্তে জ্বালিয়ে মারবেন।
এদিকে মথুরের সঙ্গে সমস্ত হিসেবপত্র শোধ করতে গিয়ে শশাঙ্ক হঠাৎ জানতে পেরেছে যে শর্মিলার সমস্ত টাকা ডুবেছে তার ব্যবসায়। এ কথা শর্মিলা এতদিন তাকে জানায়নি, মিটমাট করে নিয়েছে মথুরের সঙ্গে। শশাঙ্কের মনে পড়ল চাকরির অন্তে সে একদিন শর্মিলার টাকা ধার নিয়েই গড়ে তুলেছিল তার ব্যবসা। আজ নষ্ট ব্যবসার অন্তে সেই শর্মিলারই ঋণ মাথায় করে চলেছে সে চাকুরিতে। এ ঋণ তো আর নামাতে পারবে না। চাকরির মাইনে দিয়ে কোনো কালে শোধ হবার রাস্তা কই। আর দিন দশেক বাকি আছে নেপাল যাত্রার। সমস্ত রাত ঘুমোতে পারেনি। ভোরবেলায় শশাঙ্ক ধরফর করে বিছানা থেকে উঠেই আয়নার টেবিলের উপরে হঠাৎ সবলে মুষ্টিঘাত করে উঠল, যাব না নেপাল। দৃঢ় পণ করলে, আমরা দুজনে উর্মিকে নিয়ে কলকাতাতেই থাকব। ভ্রুকুটি কুটিল সমাজের ক্রূর দৃষ্টির সামনেই, আর এখানেই ভাঙা ব্যবসাকে আরেকবার গড়ে তুলব এই কলকাতাতেই বসে। যে যে জিনিস সঙ্গে যাবে, যা রেখে যেতে হবে, শর্মিলা বসে বসে তারই ফর্দ করছিল একটা খাতায়। ডাক শুনতে পেলে শর্মিলা, শর্মিলা তাড়াতাড়ি খাতা ফেলে ছুটে গেল স্বামীর ঘরে। অকস্মাৎ অনিষ্টের আশঙ্কা করে কম্পিত হৃদয়ে জিজ্ঞেস করলে, কি হয়েছে? বললে, যাব না নেপালে, গ্রাহ্য করব না সমাজকে, থাকবো এখানেই। শর্মিলা জিজ্ঞেস করলে, কেন, কি হয়েছে? শশাঙ্ক বললে, কাজ আছে। সেই পুরাতন কথা, কাজ আছে। শর্মিলার বুক দুরু দুরু করে উঠল। শর্মি, ভেবো না আমি কাপুরুষ, দায়িত্ব ফেলে পালাবো আমি। এত অধপতন কল্পনা করতেও পারো? শর্মিলা কাছে গিয়ে ওর হাত ধরে বললে, কি হয়েছে আমাকে বুঝিয়ে বলো। শশাঙ্ক বললে, আবার ঋণ করেছি তোমার কাছে, সে কথা ঢাকা দিও না। শর্মিলা বললে, আচ্ছা বেশ। শশাঙ্ক বললে, সেই দিনকার মতোই আজ থেকে আবার ঋণ শোধ করতে বসলুম। যা ডুবিয়েছি আবার তাকে টেনে তুলবই, এই রইল কথা, শুনে রাখো। একদিন যেমন তুমি আমাকে বিশ্বাস করেছিলে, তেমনি আবার আমাকে বিশ্বাস করো। শর্মিলা স্বামীর বুকের উপর মাথা রেখে বললে, তুমিও আমাকে বিশ্বাস করো। কাজ বুঝিয়ে দিও আমাকে, তৈরি করে নিও আমাকে। তোমার কাজের যোগ্য যাতে হতে পারি, সেই শিক্ষা আজ থেকে আমাকে দাও। বাইরে থেকে আওয়াজ এলো, চিঠি। উর্মির হাতের অক্ষরের দুখানা চিঠি, একখানি শশাঙ্কের নামে। আমি এখন বোম্বাইয়ের রাস্তায়, চলেছি বিলেতে। বাবার আদেশ মতো ডাক্তারি শিখে আসব। ৬-৭ বছর লাগবার কথা। তোমাদের সংসারে এসে যা ভাঙচুর করে গেলুম, ইতিমধ্যে কালের হাতে আপনিই তা জোড়া লাগবে। আমার জন্যে ভেবো না, তোমার জন্যই ভাবনা রইল মনে। শর্মিলার চিঠি। দিদি, শত সহস্র প্রণাম তোমার পায়ে। অজ্ঞানে অপরাধ করেছি, মাপ করো। যদি সেটা অপরাধ না হয়, তবে তাই জেনেই সুখী হব। তার চেয়ে সুখী হবার আশা রাখব না মনে। কিসে সুখ তাই বা নিশ্চিত কি জানি। আর সুখ যদি না হয় তো নাই হলো, ভুল করতে ভয় করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল উপন্যাস দুই বোন এর অন্তিম পর্ব। শীঘ্রই নতুন উপন্যাস নিয়ে আসছি। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করে আপাতত বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।